আচ্ছা, দেখো বোর্ডে আমি কিছু জিনিস লিখে রাখছি, ঠিক আছে? তো হচ্ছে প্রথম ক্লাসে আমরা হচ্ছে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এই টপিকগুলো হচ্ছে একটু আলোচনা করছিলাম। তো ওই দিন আমি হচ্ছে একটা তোমাদের প্রশ্ন করার জন্য একটা জায়গা আমি রাখছিলাম, একটু মানে তোমাদের প্রশ্ন করার সুযোগ রাখছিলাম একটা। তো কেউ প্রশ্ন করো নাই বা হচ্ছে হয়তো জায়গাটা তোমরা ধরতে পারো নাই, তো ওইটা আমি আগে একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে? ওই জিনিসটা দেখো, আমরা বলছিলাম যে সহমৌলিক সংখ্যার যে সংজ্ঞাটা, যে সহমৌলিক সংখ্যা কারা, যে যে কোনো দুইটা সংখ্যার সাধারণ উৎপাদক যদি এক হয় তাহলে হচ্ছে ওরা পরস্পর সহমৌলিক হবে। আর যদি সাধারণ উৎপাদক যদি এক ছাড়া অন্য কিছু থাকে তাহলে আর সহমৌলিক হবে না, ঠিক আছে? তো ওদিন ক্লাসে দেখো আমি হচ্ছে বলছিলাম যে দুইটাই যদি মৌলিক সংখ্যা হয়, খেয়াল করো আমাদের প্রথম যে পেয়ারটা আছে এখানে 7 আর 11 দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা, তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ স্পষ্টত। এদের সাধারণ উৎপাদক কত, 1, তাই না? তাহলে এই প্রথম পেয়ারটা অবশ্যই সহমৌলিক হবে, ঠিক আছে? দ্বিতীয় পেয়ারটা খেয়াল করো, এখানে আছে হচ্ছে দ্বিতীয় জোড়াটা 3 আর 8। দেখো 3 হচ্ছে মৌলিক সংখ্যা আর 8 কিন্তু যৌগিক সংখ্যা, কিন্তু এদের সাধারণ উৎপাদক হচ্ছে 1, তাহলে এটাও হচ্ছে সহমৌলিক। হ্যাঁ, 3 নাম্বার জোড়াটা খেয়াল করো, এখানে দুইটাই হচ্ছে আসলে যৌগিক সংখ্যা, কারণ একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 12। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক ছাড়া আরো দুইটা সাধারণ উৎপাদক আছে এদের মধ্যে, তাহলে এইটা হচ্ছে দেখো সহমৌলিক না। এই 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 সংখ্যা দুইটা পরস্পর সহমৌলিক না। তাহলে দেখো যে দুইটা যৌগিক সংখ্যা পরস্পর সহমৌলিক না, তাই না? 3 নাম্বার জোড়াটা। কিন্তু 4 নাম্বার জোড়াটা খেয়াল করো, এখানে একটা যৌগিক সংখ্যা আরেকটা হচ্ছে, সরি, এখানে এখানে দুইটাই যৌগিক সংখ্যা, এখানেও দুইটা যৌগিক সংখ্যা, মানে 3-এর মতো এখানেও দুইটা যৌগিক সংখ্যা। দেখো এখানে হচ্ছে 8, 8 একটা যৌগিক সংখ্যা, কারণ এর উৎপাদকগুলো আমরা দেখে বুঝতে পারতেছি 8 একটা যৌগিক সংখ্যা। 9, দেখো 9ও একটা যৌগিক সংখ্যা, কারণ এর উৎপাদক হচ্ছে 1 আর 9 ছাড়া আরেকটা উৎপাদক আছে 3, তাই না? তার মানে 8 আর 9 এরা দুইটা হচ্ছে যৌগিক সংখ্যা। দেখো এরা দুইটা যৌগিক সংখ্যা হওয়ার পরেও কিন্তু এরা সহমৌলিক হয়েছে। খেয়াল করছো ব্যাপারটা তোমরা? এই জায়গাটা হচ্ছে মানে তোমাদের প্রশ্ন করার একটু সুযোগ রাখছিলাম আমি, এজন্য এই জিনিসটা ওদিন বলি নাই। ওদিন আমি শুধু তোমাদের বলছিলাম যে দুইটাই যদি মৌলিক হয় তাহলে সহমৌলিক হবে, কারণ দুইটাই যদি মৌলিক হয় তাহলে সাধারণ উৎপাদক দেখা যায় 1। আর একটা মৌলিক একটা যৌগিক যদি হয় তখন দেখা যায় এদের সাধারণ উৎপাদক 1, তার মানে একটা মৌলিক আর একটা যৌগিক হলে হচ্ছে সহমৌলিক হয়। আর এই পর্যন্ত আমি বলছিলাম যে দুইটাই যদি যৌগিক সংখ্যা হয় তাহলে দেখা যাচ্ছে এরা সহমৌলিক হয় না, কিন্তু আসলে কিছু ব্যতিক্রম আছে, খেয়াল করো। এখানেও কিন্তু দুইটা যৌগিক, 8 আর 9 দুইটা যৌগিক সংখ্যা, দুইটা যৌগিক সংখ্যা হওয়ার পরেও কিন্তু এরা কি হয়েছে, সহমৌলিক হয়েছে। তার মানে আমরা হচ্ছে মানে ইন জেনারেল বলতে পারি কি, যে যে কোনো দুইটা সংখ্যা হোক সে দুইটা মৌলিক, হোক সে দুইটা যৌগিক, বা একটা মৌলিক একটা যৌগিক, যে কোনো দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক হবে যদি তাদের সাধারণ উৎপাদক শুধুমাত্র কি থাকে, 1 থাকে, ঠিক আছে? তার এটাই হচ্ছে আমাদের মানে এই জিনিসটাই হচ্ছে একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম তোমাদের। তো আমি ভাবছিলাম তোমরা এই জিনিসটা ধরতে পারবা, তো কেউ ধরতে পারো নাই। আরেকটু তোমরা একটু মনোযোগ দিবা, হ্যাঁ? তাইলে হচ্ছে দেখবা জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি হচ্ছে আমরা ব্যবধি পড়তেছিলাম, ঠিক আছে? তো আমরা ব্যবধির একটা ক্লোজড ইন্টারভেল দিয়ে আমরা ব্যবধির প্রকারভেদগুলো দেখছিলাম। তারপরে হচ্ছে ব্যবধি থেকে যে জিনিসগুলো আমাদের জানতে হবে, ঊর্ধ্বসীমা নিম্নসীমা, তারপর হচ্ছে সুপ্রিমাম ইনফিমাম, এই জিনিসগুলো হচ্ছে আমরা একটা ক্লোজড ইন্টারভেল নিয়ে আমরা উদাহরণ দিয়ে দেখছিলাম জিনিসগুলো হচ্ছে কেমন হয়। তো আজকে আমরা ব্যবধির যে বাকি অংশটুকু আছে সেই অংশটুকু দেখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেহেতু ক্লোজড ইন্টারভেল নিয়ে আলোচনা করছিলাম, তাহলে আমি হচ্ছে প্রথমে তোমাদের একটু বলি যে আজকে আমরা তাহলে ওপেন ইন্টারভেল নিয়ে আলোচনা করব। তাহলে ওপেন ইন্টারভেল আর ক্লোজড ইন্টারভেলটা আমরা একটু দেখি যে এদের মধ্যে পার্থক্যটা আসলে কি। হ্যাঁ, তো আমি প্রথমে হচ্ছে একটা ওপেন ইন্টারভেল নেই। সাপোজ ধরো ওদিন ওদিন যে আমরা উদাহরণটা নিছিলাম ওইটাই, ওদিন এটা নিছিলাম ক্লোজড ইন্টারভেল, আজকে নিলাম ওপেন ইন্টারভেল। তো ওপেন ইন্টারভেলে আমরা জানি যে ওপেন ইন্টারভেলের যে প্রান্তবিন্দু দুইটা, সেই প্রান্তবিন্দু দুইটা আমাদের ব্যবধির ভিতরে থাকবে না। হ্যাঁ, এটা যদি আমরা একটু গ্রাফে আঁকি, তাহলে ধরো এখানে আমরা হচ্ছে ধরো 2, 3, 4, 5 আমরা অল্পই নিলাম আর কি। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে এই যে ওপেন ইন্টারভেলটা আছে সেটা আসলে দেখতে কেমন, সেটা এই 2 এর পর থেকে শুরু করে এই 5 এর আগ পর্যন্ত, অর্থাৎ 2 এবং 5 এর মাঝখানে যারা আছে তারা হচ্ছে আমার এই ওপেন ইন্টারভেলের উপাদান, ঠিক আছে? তাহলে আমাদের ওপেন ইন্টারভেলের ভিতরে দেখো 2 নাই, এই নাই যে জিনিসটা, সেই নাই জিনিসটাকে আমরা গাণিতিকভাবে এই সংখ্যা রেখে একটা ফাঁকা চিহ্ন দিয়ে দেখাই। হ্যাঁ, তাহলে এই ইন্টারভেলের ভিতরে দেখো 2 নাই আর 5 নাই। তো এটা আমরা এখানে লিখতে পারি যে এই ওপেন ইন্টারভেলের ভিতরে
টু অ্যান্ড ফাইভ, 2 and 5 নট বিলংস টু দিস ইন্টারভেল, ঠিক আছে। 2 এবং 5 এই দুইটা প্রান্তবিন্দু আমাদের এই ওপেন ইন্টারভেলটার ভিতরে নাই, অর্থাৎ ওপেন ইন্টারভেলের ভিতরে প্রান্তবিন্দু দুটো থাকবে না। তাহলে ওপেন ইন্টারভেলের ভিতরে প্রান্তবিন্দু দুটো থাকবে না, তাহলে এটা হচ্ছে ওপেন ইন্টারভেল। তো এই জিনিসটা যদি আমরা একটা ক্লোজড ইন্টারভেল নিয়ে চিন্তা করি, এটা অলরেডি আমরা ওদিন কথা বলছিলাম, তো আজকে আরেকবার একটু লিখতেছি। তাহলে আমি এখানে সংক্ষেপে লিখি 2, হ্যাঁ মাঝখানেরগুলো আমি আর লিখলাম না। তাহলে 2 থেকে শুরু করে 5 পর্যন্ত, অর্থাৎ 2 এবং 5 সহ, 2 এবং 5 সহ সবগুলো, মাঝখানে সবগুলো হচ্ছে আমাদের এই ইন্টারভেলের উপাদান, ঠিক আছে। অর্থাৎ ক্লোজ ইন্টারভেলের ভিতরে আমাদের প্রান্তবিন্দুগুলো কি হবে, থাকবে। এই জিনিসটা আমরা বোল্ড করে দিই। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে ওপেন ইন্টারভেল বলো বা হচ্ছে ক্লোজড ইন্টারভেল বলো, যে এই যে ইন্টারভেলগুলো, এই ইন্টারভেলগুলো আসলে আমরা কোত্থেকে নিচ্ছি, ওই রিয়েল লাইনের এক একটা অংশ এরা, তাই না। তাহলে আমরা এই জিনিসটা কি বলতে পারি না যে এই 2, 5 এটা হচ্ছে আসলে এই রিয়েল লাইনের একটা প্রকৃত উপসেট, এটা বলা যায়। তাহলে একইভাবে এটাও হচ্ছে আর এর একটা প্রকৃত উপসেট, এটা বলতে পারি। অথবা তুমি এখানে বিলংস টু দিতে পারো, যে আমাদের এই ওপেন ইন্টারভেলের সবগুলো উপাদান, সরি এই ক্লোজড ইন্টারভেলের সবগুলো উপাদান আর এর ভিতরে আছে, বা এই ওপেন ইন্টারভেলেরও সবগুলো উপাদান আর এর ভিতরে আছে। তাহলে আমরা প্রকৃত উপসেট হিসেবেও এটাকে লিখতে পারি বা বিলংস টু দিয়েও লিখতে পারি, হ্যাঁ। সো এই জিনিসটা একটু আমরা জানলাম। তাহলে আমরা ওপেন ইন্টারভেল আর ক্লোজড ইন্টারভেলের মধ্যে পার্থক্যটা দেখলাম। আরেকটা জিনিস একটু দেখবো এখান থেকে, খেয়াল করো যে ক্লোজড ইন্টারভেল যখন আমরা চিন্তা করব, ক্লোজড ইন্টারভেলের বেলায় দেখো তো এই ইন্টারভেলের যে উপাদানগুলো আছে এর মধ্যে সবচেয়ে বড় উপাদানকে, সবচেয়ে বড় উপাদানটা হচ্ছে 5, তাই না। তাহলে এই 5টা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, 5টা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টকে আমি সংক্ষেপে পিটি লিখতেছি, হ্যাঁ। 5টা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। আর এই ক্লোজড ইন্টারভেলের যে বাম পাশের বিন্দুটা আছে, অর্থাৎ লোয়ার যে পয়েন্টটা, সেটা অর্থাৎ সবচেয়ে ছোট, অর্থাৎ মিনিমাম যে পয়েন্টটা, সেই মিনিমাম পয়েন্টটা হচ্ছে আমাদের 2। তাহলে খেয়াল করো যে ক্লোজড ইন্টারভেলের বেলায় সর্বোচ্চ যে উপাদানটা সেটা ব্যবধির ভিতরে থাকে এবং সর্বনিম্ন উপাদানটাও ব্যবধির ভিতরেই থাকে, হ্যাঁ, যেটা আমরা এখানে লিখছি অলরেডি, হ্যাঁ। কিন্তু দেখো ক্লোজড ইন্টারভেলের, সরি ওপেন ইন্টারভেলের বেলায় এর যে প্রান্তবিন্দুগুলো, সেই প্রান্তবিন্দুগুলো কিন্তু ইন্টারভেলের ভিতরে নাই, সেগুলো কিন্তু আসলে বাইরে। তাহলে এখানে দেখো ওপেন ইন্টারভেলের এটা শুরু হয়েছে আসলে 2 এর ঠিক পর থেকে। এখন 2 এর ঠিক পরে কোন বিন্দুটা আছে এটা কিন্তু আমরা বলতে পারবো না, হ্যাঁ, সেটা জানি না। ধরো কেউ একজন বললো 2.00001, অন্য একজন বলবে এরপরে 100 কোটি জিরো, তারপরে 100 কোটি জিরো দিয়ে 1, এরকম হচ্ছে। তুমি যত বেশি জিরো নিবা দশমিকের পরে, তত ওইটা কি হবে, 2 এর কাছাকাছি অবস্থান করবে, তাই না। ঠিক আছে, আচ্ছা। তাহলে ওপেন ইন্টারভেলের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এর যে প্রান্তবিন্দুগুলো, সেই প্রান্তবিন্দুগুলো কিন্তু ভেতরে থাকে না, ইন্টারভেলের ভেতরে থাকে না। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা এবার হচ্ছে, তাহলে আমরা ক্লোজড ইন্টারভেল দিয়ে আমরা হচ্ছে কি বের করছিলাম, ঊর্ধ্বসীমা, তারপরে হচ্ছে ঊর্ধ্বসীমার সেট বের করছিলাম, নিম্ন সীমার সেট বের করছিলাম। আর ঊর্ধ্বসীমার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে আমরা বলছিলাম লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা হচ্ছে সুপ্রিমাম, হ্যাঁ, লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম, আমরা এখন থেকে সুপ্রিমামই বলবো এটা, হ্যাঁ, সংক্ষেপে। আর এই ব্যবধির ভিতরে আমরা হচ্ছে নিম্ন সীমা বের করছিলাম, আর নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে যেটা বড়, সেই বড়টাকে আমরা বলছিলাম কি, ইনফিমাম। ঠিক আছে, তাহলে তোমরা এখন এখান থেকে দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা আসলে কি, সুপ্রিমাম, আর এটা আসলে কি, ইনফিমাম, তাই না। কারণ এই ব্যবধির সুপ্রিমাম হচ্ছে কি 5। কারণ দেখো আগে আমাদের দেখো সুপ্রিমাম আর ইনফিমাম যখন বের করতে বলবে, তখন প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে এর ঊর্ধ্বসীমার সেটটা কি আর নিম্ন সীমার সেটটা কি, হ্যাঁ। কারণ ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোটটাই হচ্ছে আসলে কি, সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম বের করার আগে আমাদের ঊর্ধ্বসীমার সেটটা চিন্তা করতে হবে। তাহলে খেয়াল করো এই ব্যবধিটা আমরা দেখছিলাম যে এই 5 থেকে শুরু করে ডান দিকে তুমি যত যাবা তারা সবাই হচ্ছে এই ব্যবধির সকল উপাদান থেকে বড়। আর সমান কখন, সমান যখন তুমি 5 চিন্তা করবা, অর্থাৎ এই ব্যবধির মনে করো 2 থেকে শুরু করে যে 5-এর আগ পর্যন্ত, ঠিক আছে, 5-এর আগ পর্যন্ত যত উপাদান আছে তারা সবাই কি 5-এর থেকে ছোট, একমাত্র 5 কি 5-এর সমান, তাই না। তো আমাদের যে ঊর্ধ্বসীমার যে সংজ্ঞা বা নিম্ন সীমার যে সংজ্ঞাতে বলা হয়েছে, যেমন ঊর্ধ্বসীমার সংজ্ঞায় আমরা কি পড়ছিলাম, যে কোনো একটা ব্যবধির
সকল উপাদান থেকে যে সমস্ত বাস্তব সংখ্যাগুলা বড় এবং সমান, ওই সমানটা কিন্তু এই লাস্টের এই পয়েন্টটার জন্য, ঠিক আছে। তাহলে যেহেতু এটা ক্লোজড ইন্টারভ্যাল, তার মানে হচ্ছে আমাদের 5টা হচ্ছে ইন্টারভ্যালের ভেতরে আছে, সেই কারণে আমরা 5 থেকে শুরু করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ মানে হচ্ছে 5টা যেহেতু আমাদের ইন্টারভ্যালের ভেতরের একটা উপাদান, তাহলে তুমি ইন্টারভ্যালের সবগুলো বিন্দু যখন চিন্তা করবা, চিন্তা করতে করতে যখন এক সময় 5-এ আসবা, তখন দেখবা যে এই ব্যবধির সংজ্ঞা কি ছিল, এই ব্যবধির সকল উপাদান থেকে যে সমস্ত বাস্তব সংখ্যাগুলো বড় এবং সমান। তাহলে এই 5 হচ্ছে একমাত্র 5-এর সমান, আর 5-এর পরে যারা আছে তারা সবাই কি এই সকল উপাদান থেকে, এবং কি এমনকি 5-এর থেকেও কি তারা বড়, ঠিক আছে। আচ্ছা, একইভাবে আমরা এখানে নিম্ন সীমার সেট দেখছিলাম, যে নিম্ন সীমার সেট হচ্ছে কোন একটা ব্যবধির সকল উপাদান থেকে যে সমস্ত বাস্তব সংখ্যাগুলো ছোট বা সমান। তাহলে এই সমান কথাটা আসবে 2 এর জন্য। তাহলে 2 থেকে শুরু করে তুমি যত বামে যাবা তত হচ্ছে নিম্ন সীমা আসবে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের নিম্ন সীমার সেট, ঠিক আছে। তো এইটাকে আমরা দেখো, এটাকে আমরা এমনভাবেও লিখতে পারতাম যে আমরা যদি নিম্ন সীমাটা সেট আকারে লিখতে চাই, তখন লিখতে পারবো x বিলংস টু r such that x greater equal 5। এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি। অথবা তুমি চিন্তা করলে এটাকে এইভাবেও লিখতে পারো যে এক্স বিলংস টু আর, এটাকে হচ্ছে 5-এর সমান বা 5 থেকে বড়, আর হচ্ছে অসীম থেকে ছোট। সো এটা আর এটা আসলে একই কথা, হ্যাঁ। এটার মানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, আর সবচেয়ে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্টারভ্যাল আকারে। সো এটাকে আমরা ঠিক একইভাবে প্রকাশ করতে পারি, সংক্ষেপে আমরা প্রকাশ করতে পারি এক্স ইজ লেস ইকুয়াল 2। তাহলে এগুলো হচ্ছে আমাদের ঊর্ধ্বসীমার সেট আর নিম্ন সীমার সেট। এরপরে তুমি ঊর্ধ্বসীমার সেটটা যখন পেয়ে যাবা, তখন দেখবা যে এদিকে তাকালেই দেখবা গ্রাফের দিকে ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে বড়টা যেহেতু বের করা যায় না, সবচেয়ে ছোটটা কি, সবচেয়ে ছোটটা হচ্ছে 5। মানে প্রথম ঊর্ধ্বসীমাটাই কি আমার 5, এই 5টা হচ্ছে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা, যেটা হচ্ছে সুপ্রিমাম। একইভাবে বিপরীতভাবে সবচেয়ে বড় যে নিম্ন সীমাটা আছে সেটা আসলে কি 2। এখানে একটা তোমাদের প্রশ্ন দেখো, যে মনে করো সাপোজ ধরো আমি বলতেছি যে এই 5টা হচ্ছে কি, 5টা হচ্ছে সুপ্রিমাম, তাই না? আচ্ছা, খেয়াল করো তো, যে মনে করো 5-এর আগে যদি আমি একটা বিন্দু চিন্তা করি, যে বা প্রথমে ধরো 5-এর পরে একটা বিন্দু চিন্তা করলাম, জাস্ট চিন্তা করলাম যে 5.1। এখন বলো তো এই 5.1টা কি সুপ্রিমাম হইতে পারবে? হ্যাঁ, হ্যাঁ, কারণ লজিকটা কি দেখো, লজিকটা হচ্ছে যে ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট, তাহলে 5 একটা ঊর্ধ্বসীমা ঠিক আছে, কিন্তু 5-এর থেকেও ছোট ঊর্ধ্বসীমা তো আছে, তাই না? হ্যাঁ, এই 5 থেকে শুরু করে 5.1 এর ভিতরে অসংখ্য সংখ্যা আছে, তার মানে 5.1 এর থেকে ছোট অসংখ্য ছোট ঊর্ধ্বসীমা আছে। তাহলে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা হচ্ছে 5। আবার যদি একটু উল্টাভাবে চিন্তা করি আমরা, যে ধরো একটু উল্টাভাবে চিন্তা করলাম, যে এই 5-এর বামের কোনো বিন্দু যদি আমি চিন্তা করি যে 4.9, এই 4.9টা কি সুপ্রিমাম হওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই নাই, তাই না? কারণ সুপ্রিমাম তো 5 আমরা অলরেডি বের করছি, হ্যাঁ। কিন্তু লজিকটা কি, যে 4.9টা সুপ্রিমাম কেন হবে না? দেখো, সুপ্রিমাম হওয়ার সংজ্ঞা কি ছিল? সুপ্রিমাম হইতে হলে প্রথমে সেটাকে ঊর্ধ্বসীমা হইতে হবে, তাই না? যে ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোটটা সেটাই তো সুপ্রিমাম। তাহলে 4.9, দেখো 4.9 এখানে আসলে ঊর্ধ্বসীমাই না। কেন? কারণ আমাদের ঊর্ধ্বসীমার সংজ্ঞা ছিল কোনো একটা সেট বা কোনো একটা ব্যবধির সকল উপাদান থেকে যারা বড় বা সমান। তাহলে খেয়াল করো, তুমি যদি 4.9কে ভুলে ঊর্ধ্বসীমা বলো, তাহলে কি হবে? দেখো 4.9-এর থেকে এই যে 4.9 এবং এই 5, এদের মাঝখানে অসংখ্য সংখ্যা আছে যারা দেখো 4.9 থেকে কি বড় না। তাহলে 4.9কে কি ঊর্ধ্বসীমা বলা যাবে? মানে একটা ঊর্ধ্বসীমা বলা যাবে? বলা যাবে না, কারণ 4.9-এর থেকেও বড় উপাদান এই ব্যবধির মধ্যে আছে। তাহলে ঊর্ধ্বসীমার সংজ্ঞায় ছিল যে ব্যবধির সকল উপাদান থেকে যারা বড়। তাহলে ব্যবধির সকল উপাদান থেকে তো 4.9 বড় না, কারণ 4.9 থেকে বড় উপাদান ব্যবধির মধ্যেই আছে, ঠিক আছে। তাহলে 4.9 যেহেতু ঊর্ধ্বসীমার একটা উপাদানই হবে না, তাহলে তো এটা সুপ্রিমাম হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ সুপ্রিমাম হইতে হলে আগে ঊর্ধ্বসীমা হইতে হবে, হ্যাঁ। একইভাবে এই চিন্তাগুলা আমরা নিম্ন সীমার ক্ষেত্রেও কিন্তু করতে পারি, হ্যাঁ। কেউ কিছু বলছো? বুঝো নাই? আচ্ছা, আচ্ছা।
আচ্ছা, একইভাবে দেখো তুমি এদিকে চিন্তা করতে পারো, যে এদিকে তুমি ভাবতে পারো যে 2 এর আগের কোনো সংখ্যা, সাপোজ ধরো 1.9, এই 2 এর আগের কোনো সংখ্যা বা 2 এর পরের কোনো সংখ্যা, সাপোজ আমরা এই দুইটা উদাহরণ নিলাম, যে 2 এর আগের কোনো সংখ্যা বা 2 এর পরের কোনো সংখ্যা, এগুলা কি নিম্ন সীমা হইতে পারবে বা এগুলা কি হচ্ছে ইনফিমাম হইতে পারবে? তাই প্রথমে আমরা দেখো নিম্ন সীমা চিন্তা করি। দেখো 2.1 কিন্তু নিম্ন সীমায় হইতে পারবে না, কারণ নিম্ন সীমার সংজ্ঞা কি ছিল, যে ব্যবধি বা সেটের সকল উপাদান থেকে যারা ছোট বা সমান। তাহলে 2 পয়েন্টের থেকেও ছোট উপাদান তো আছে আরো এখানে, তাহলে 2.1টা আমার ঊর্ধ্ব সীমাই, সরি নিম্ন সীমাই হবে না, সো ইনফিমাম হওয়ার কোনো সম্ভাবনাই নাই। দেখো 1.9 কিন্তু একটা নিম্ন সীমা, নিম্ন সীমার একটা উপাদান 1.9, কারণ সকল উপাদান, ব্যবধির সকল উপাদান থেকে 1.9টা কি ছোট, তাই না? তাহলে 1.9 একটা নিম্ন সীমা, কিন্তু সব থেকে বড় নিম্ন সীমা না। আমাদের ইনফিমামের সংজ্ঞা কি ছিল? সব থেকে বড় নিম্ন সীমা। তাহলে দেখো 1.9 এর থেকে অনেক বড় বড় উপাদান আছে যারা হচ্ছে নিম্ন সীমা, তাহলে সব থেকে বড় নিম্ন সীমাটা আসলে 2। ঠিক আছে, তাহলে 1.9টা নিম্ন সীমা হওয়ার কোনো কারণই নাই। মানে সংক্ষেপে তোমরা এরকম মানে এভাবে দেখতে পারো আসলে, যে প্রান্তবিন্দুগুলাই কিন্তু মানে প্রান্তবিন্দুগুলা থেকেই মূলত আসলে কি হয়, সুপ্রিমাম ইনফিমাম চলে আসে বেশিরভাগ ক্ষেত্রেই। হ্যাঁ, আমরা কিছু এক্সাম্পল যখন দেখবো তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একই জিনিসগুলো তুমি একটু এবার ওপেন ইন্টারভেলের ক্ষেত্রে চিন্তা করো। আমরা একটু ক্লোজ ইন্টারভেলটা দিয়ে এই জিনিসটা একটু রিভাইজ করলাম। হ্যাঁ, তাহলে ওপেন ইন্টারভেলের ক্ষেত্রে দেখো যে এখন আমি আগেই তোমাদের বলছিলাম যে দেখো ওপেন ইন্টারভেলের ভিতরে 2 আর 5 কিন্তু নাই। তাহলে একটু খেয়াল করো তো, ওপেন ইন্টারভেলের বেলায় এই ইন্টারভেলের সবচেয়ে বড় উপাদানকে বলা যাবে? তাহলে এই ইন্টারভেলের সবচেয়ে বড় উপাদানকে বলা যাবে না, বা সবচেয়ে ছোট উপাদানকে সেটাও কিন্তু বলা যাবে না। তাহলে আমাদের হচ্ছে আমরা যদি এই ওপেন ইন্টারভেলের ঊর্ধ্বসীমাটা বের করতে চাই, ঊর্ধ্বসীমার সংজ্ঞা কি ছিল, যে ব্যবধির সকল উপাদান থেকে যারা বড় বা সমান। তাহলে সকল উপাদান থেকে বড়, এখন আমি যদি চিন্তা করি যে এখন দেখো ক্লোজড ইন্টারভেলের ক্ষেত্রে, তো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল সবচেয়ে বড় ব্যবধির ভিতরেই আছে 5, তাহলে 5 এর ডানে যারা আছে তারাও হচ্ছে ব্যবধির সবার থেকে বড়। তাহলে ক্লোজড ইন্টারভেলের ক্ষেত্রে আসলে খুব সহজেই এটা দেখে ফেলা মানে দেখা যায়। ওপেন ইন্টারভেলের ক্ষেত্রে চিন্তা করো, তো এখন আমি হচ্ছে কোন কোন জায়গা থেকে আমি হচ্ছে ঊর্ধ্বসীমা শুরু করব, অর্থাৎ মানে কোন পয়েন্ট থেকে ঊর্ধ্বসীমা হবে এই ব্যবধির। তাহলে তুমি চিন্তা করো যে ব্যবধির সকল উপাদান থেকে মানে বড় কারা। দেখো ব্যবধির ভিতরে তুমি যদি চিন্তা করো যে 4.9, এটা কি ব্যবধির সকল উপাদান থেকে বড় না, কারণ 4.999 আরো বড়। তুমি যত যত 9 নিতে থাকবা তত বড় হইতে থাকবে, মানে এরা 5-এর কাছাকাছি যাইতে থাকবে, বাট কখনো 5 হবে না, 5কে কখনো ধরতে পারবে না। ঠিক আছে, 5-এর কাছাকাছি যাবে যত 9 নিবা। তার মানে বোঝাই যাচ্ছে ক্লিয়ারলি যে ওপেন ইন্টারভেলের ক্ষেত্রে ব্যবধির ভিতরে সবচেয়ে বড় উপাদান আসলে আমরা বের করতে পারি না। তাহলে ব্যবধির ভিতরে সবচেয়ে বড় উপাদান যেহেতু বের করা যায় না, তাহলে ঠিক ব্যবধির বাইরে কে দাঁড়ায় আছে? 5। তাহলে এই 5 হচ্ছে আমার, দেখো ব্যবধির সকল উপাদান থেকে বড়, তাই না? তাহলে এই 5 থেকে শুরু করে, তুমি যত ডানে যাবা, 5 থেকে শুরু করে যত ডানে যাবা তারা সবাই হচ্ছে কি আমার এই ওপেন ইন্টারভেলের ঊর্ধ্বসীমা। হ্যাঁ, তার মানে দেখা যাচ্ছে যে ক্লোজ ইন্টারভেল বা ওপেন ইন্টারভেলের ক্ষেত্রে আমার যেহেতু আমি অলমোস্ট একই নিছি, সো আমার ঊর্ধ্বসীমার সেটটা কিন্তু দেখো একই আসছে। একইভাবে তুমি যদি এবার নিম্ন সীমা চিন্তা করো, নিম্ন সীমাটা কি হবে? দেখো যে নিম্ন সীমার সংজ্ঞা ছিল ব্যবধির ভিতরের বা সেট বা ব্যবধির সকল উপাদান থেকে যারা ছোট। তাহলে দেখো ব্যবধির ভিতরে সবচেয়ে ছোট উপাদান কিন্তু বলা যাবে না কে, কারণ 2 তো ব্যবধির ভিতরে নাই। তাহলে সবচেয়ে ছোট উপাদান আমি যদি বলি যে কি হইতে পারে, সবচেয়ে ছোট উপাদান বললাম যে 2.01, আরেকজন বললো 2.0001, এভাবে জিরো যত বাড়াবে তত 2 এর কাছাকাছি যাবে, মানে বামে যাবে, অর্থাৎ ছোট হইতে থাকবে। তার মানে একইভাবে দেখা যাচ্ছে যে বাম পাশেও আসলে আমরা যদি চিন্তা করি যে ব্যবধির ভিতরের সবচেয়ে ছোট উপাদানকে, সেটা কিন্তু ওপেন ইন্টারভেলের ভিতরে বের করা যায় না ব্যবধির ভিতরে। তাহলে ঠিক ব্যবধির বাইরে আছে কি 2, এই 2টাই হচ্ছে আসলে, এই 2 হচ্ছে আমার ব্যবধির দেখো সকল উপাদান থেকে ছোট। হ্যাঁ, তাহলে এই 2 থেকে তুমি যত বামে যাবা, 2 থেকে আমরা যত কি যাব বামে যাব, তত এরা নিম্ন সীমা হবে। তার মানে নিম্ন সীমার সেট হচ্ছে এটা। ঠিক আছে, খেয়াল করো এটা লেখার একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, যে ঊর্ধ্বসীমা আমি এদিক থেকে ডানে গেছি, তার মানে আমি হচ্ছে এইভাবে মানে এইভাবে লেখাটা
মানে লিখছি কিভাবে, এভাবে যে 5 থেকে শুরু করে ডানে গেছি, আর এটা 2 থেকে শুরু করে বামে আসছি। হ্যাঁ, এই সিকোয়েন্সটা একটু ঠিক রাখবা। কারণ কেউ যদি মনে করো এই জিনিসটাকে এইভাবে লেখে, এইভাবে যদি লেখে, মানে এটা আসলে ভুল হবে না, বাট এটা মানে সিকোয়েন্সটা ঠিক থাকে না। ঠিক আছে, যে 2 থেকে তুমি যাচ্ছ বামে, বাট লিখছো ডানে। তো এই এই সিকোয়েন্সটা একটু ঠিক রাখবা। তাহলে আমরা ওপেন ইন্টারভেলের ক্ষেত্রেও ঊর্ধ্ব সীমা দেখলাম, নিম্ন সীমা দেখলাম। তাহলে এবার বলো সুপ্রিমাম বা ইনফিমাম কি? বলো তো এটার সুপ্রিমাম কি হবে? এটা এবার তোমরাই পারবা। এই যে সুপ্রিমাম বের করতে হইলে ঊর্ধ্ব সীমার দিকে তাকাও। ঊর্ধ্ব সীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে? 5ই হবে, অবশ্যই 5ই হবে। নিম্ন সীমা তাহলে ইনফিমাম কি হবে? 2ই হবে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, মুছে ফেলি না? আচ্ছা, এবার এখন ধরো যদি এরকম ব্যবধি দেয়া থাকে, মনে করো একটা ব্যবধি দিয়ে দিল, এরকম একটা ব্যবধি দিয়ে দিল, বা 2,11 এরকম একটা ব্যবধি দিয়ে দিল, বা ধরো 3 থেকে 5 এরকম একটা ব্যবধি দিয়ে দিল। এখন এরকম ব্যবধি দিয়ে কি পরীক্ষায় বলবে যে সুপ্রিমাম আর ইনফিমাম বের করো? এগুলো তো দেখলেই বোঝা যায়। এটা এটা হচ্ছে, এটা সুপ্রিমাম, এটা ইনফিমাম, এটা সুপ্রিমাম, এটা ইনফিমাম, এটা সুপ্রিমাম, এটা ইনফিমাম, এটা সুপ্রিমাম, এটা ইনফিমাম। ঠিক আছে, তো যদি হচ্ছে ওই যে ওপেন ক্লোজড বা ক্লোজড ওপেন ইন্টারভেল থাকে, আমাদের লজিকগুলো কিন্তু সব সেম। সো এই ব্যবধি দিয়ে আসলে পরীক্ষাতে ইন্টারভেল কিন্তু বের করতে বলে না। ঠিক আছে, তো কি আসে পরীক্ষাতে সেগুলো একটু দেখি আমরা। এগুলো দিয়ে আমরা বুঝলাম যে আসলে ঊর্ধ্বসীমা, নিম্ন সীমা, বা সবচেয়ে ছোট নিম্ন সীমা, বা সবচেয়ে বড়, সরি, সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা বা সবচেয়ে বড় যে নিম্ন সীমা আছে, সেগুলো আসলে ব্যাপারটা কি। তো এখন আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেখি, সেই এক্সাম্পলগুলো এগুলোই মূলত পরীক্ষাতে আসে। হ্যাঁ, আমি হচ্ছে আজকে ক্লাসের পরে তোমাদের হচ্ছে ছবি দিয়ে দেবো কিছু অঙ্কের বই থেকে। হ্যাঁ, আচ্ছা, কয়েকটা অঙ্ক করার আগে আমরা হচ্ছে একটু দেখি যে এই জিনিসগুলো আমাদের পরিচিত কিছু জিনিস, সেগুলোর ঊর্ধ্বসীমা নিম্ন সীমা কি। দেখো, এটা আমরা সবাই চিনি, তাই না? বাস্তব, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, তাই না? স্বাভাবিক সংখ্যাগুলো তো অবশ্যই বাস্তব সংখ্যার হচ্ছে কি বলা যায়, প্রকৃত উপসেট। তাহলে আমরা যদি ড্র করি তাহলে কি আসবে? 1, 2, 3, এভাবে চলতে থাকবে, তাই না? শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলা। তাহলে এই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যাকে আমরা এভাবে ড্র করতে পারি। আচ্ছা, তাহলে এবার বলো তো যে এটা তো অবশ্যই ব্যবধি না, এটা হচ্ছে একটা সেট, কারণ এখানে কন্টিনিউটি নাই। কিন্তু ব্যবধির বেলায় যে এরকম আমরা হচ্ছে ঊর্ধ্বসীমা, নিম্ন সীমা বা সুপ্রিমাম, ইনফিমাম বের করছি, সেটের ক্ষেত্রেও এই সেম জিনিসগুলা হবে। হ্যাঁ, আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। তাহলে খেয়াল করো, এই যে সেট আছে, স্বাভাবিক সংখ্যার সেট, এই সেটের ঊর্ধ্বসীমা কি আমরা বের করব। এই সেটের যদি থাকে আর কি, শর্ত হচ্ছে যদি থাকে। ঊর্ধ্বসীমা কি? এই সেটের নিম্ন সীমা কি? আর এরপরে বের করব যে এই সেটের সুপ্রিমাম কি, কত, আর ইনফিমাম কত। ঠিক আছে, এটাকে আমরা দেখো এভাবে লিখতে পারো তুমি একটু সহজে বোঝার জন্য। সুপ্রিমাম অফ এন, মানে সেটের নাম দিয়ে দিতে পারো, সুপ্রিমাম অফ এন, সুপ্রিমাম ইনফিমাম অফ এন। এখন খেয়াল করো, প্রথমে আমরা চিন্তা করি যে ঊর্ধ্বসীমা। একটু এই যে গ্রাফের দিকে তাকাইলে তুমি দেখতে পাবা, বা সেটের দিকে যদি তাকাও, আমাদের ঊর্ধ্বসীমার সংজ্ঞা কি ছিল? যে ব্যবধি বা সেটের সকল উপাদান থেকে যে সমস্ত বাস্তব সংখ্যাগুলো বড়, তারাই হচ্ছে ঊর্ধ্বসীমা। এখন তুমি খেয়াল করো, এই স্বাভাবিক সংখ্যার উপাদান তো তুমি যত ডানা যাবা আসতেই থাকবে। তাহলে এই সেটের সবচেয়ে বড় উপাদান কে তুমি বের করতে পারবা? অর্থাৎ কোন বাস্তব সংখ্যাগুলা এই সেটের সব উপাদান থেকে বড়, ওগুলা কি বের করা যাবে? ওগুলো কিন্তু বের করা যাবে না, যেহেতু এটা ডানে হচ্ছে অসীম। ঠিক আছে, ডান দিকে অসীম পর্যন্ত যাবে, তার মানে তুমি যত ডানে যাবা এই স্বাভাবিক সংখ্যার বড় উপাদানগুলো আসতে থাকবে। তাহলে কোন বাস্তব সংখ্যাগুলা এই স্বাভাবিক সংখ্যার সকল উপাদান থেকে বড়, সেগুলো কিন্তু পাওয়া যাবে না। তার মানে দেখা যাচ্ছে যে এই স্বাভাবিক সংখ্যার যে সেট, তার ঊর্ধ্বসীমাই আসলে নাই। তাহলে ঊর্ধ্বসীমা যদি না থাকে, ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট আর কে হবে? বাই 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 ডিফল্ট সুপ্রিমামও থাকবে না, কারণ ঊর্ধ্বসীমাই নাই। তাহলে এবার নিম্ন সীমাকে,
হ্যাঁ, আরেকবার আরেকবার বলো তো প্রশ্নটা। কোথায়, এখানে? আচ্ছা আচ্ছা, এরকম লিখতে চাচ্ছ? না দেখো, যে তুমি এই যে স্বাভাবিক সংখ্যা আছে, মনে করো তুমি মানে ডান দিকে হাঁটতেছো, স্বাভাবিক সংখ্যা একটা করে আসতেছে আসতেছে, ধরো 100 কোটি আসছে, 200 কোটি আসছে, এরা সবাই তো স্বাভাবিক সংখ্যা, তাই না? মনে করো তুমি তোমার প্রজন্ম সহ, মনে করো তোমার পরবর্তী 100 প্রজন্ম যদি ডান দিকে হাঁটতে থাকে, স্বাভাবিক সংখ্যা আসতেই থাকবে। তাহলে এই স্বাভাবিক সংখ্যার থেকে কারা বড় সেটা কি তুমি বের করবা? যতই বড় বের হবে, মানে যতই বড় তুমি বলবা, তার থেকে তো আরো বড় ডান দিকে রইছে, তাই না? তাহলে এই স্বাভাবিক সংখ্যার মানে উপাদানগুলো থেকে বড় বাস্তব সংখ্যা কিন্তু আসলে মানে বের করতে পারবা না তুমি। কারণ এই স্বাভাবিক সংখ্যাও আসলে ডানে অসীম চলবে, আর বাস্তব সংখ্যা তো আমরা জানি ডানে আছে, চলতেছে। তাহলে তুমি যত ডানে যাবা। হ্যাঁ, কি হয়েছে? নিম্ন সীমা? হ্যাঁ, নিম্ন সীমা বের করা যাবে। নিম্ন সীমা বের করা যাবে, কারণ নিম্ন সীমাটা তো দেখো এখানে মানে এই যে এটা অসীম না, নিম্ন সীমাটা হচ্ছে একটা বাউন্ডারি আছে। তাহলে অসীম যদি হয় সেট, তার মানে এখানে তুমি হচ্ছে ঊর্ধ্বসীমার কিন্তু আসলে নাই। মানে যে প্রশ্নটা করছিলে ক্লিয়ার হয়েছে কেন ঊর্ধ্বসীমা নাই? কারণ ঊর্ধ্বসীমার সংজ্ঞাই হচ্ছে যে সেটের বা ব্যবধির উপাদানগুলো থেকে যে সমস্ত বাস্তব সংখ্যাগুলো বড়, তাহলে তুমি যতই ডানে যাবা বাস্তব সংখ্যা মানে তো আসবে। তাহলে ওই বাস্তব সংখ্যাগুলোর মধ্যে কি থাকবে? স্বাভাবিক সংখ্যা আসতে থাকবে। তাহলে স্বাভাবিক সংখ্যা তুমি যত মানে তুমি যত ডানে যাবা স্বাভাবিক সংখ্যা আসবে। তাহলে ওগুলা থেকে বড় বাস্তব সংখ্যা তুমি যেটাই গেস করবা তার থেকেও বড় স্বাভাবিক সংখ্যা আছে, ঠিক আছে? তাহলে এই স্বাভাবিক সংখ্যার সকল উপাদান থেকে বড় বাস্তব সংখ্যাগুলো কিন্তু আসলে তুমি কখনোই হচ্ছে লিখতে পারবা না বা বের করতে পারবা না। তাহলে ঊর্ধ্বসীমা নাই, সুপ্রিমামও নাই। ক্লিয়ার হয়েছে এটা সবার? আচ্ছা, তাহলে নিম্ন সীমা কে হবে? নিম্ন সীমা কারা হবে? তাহলে নিম্ন সীমার ক্ষেত্রে দেখো স্পষ্ট দেখা যাচ্ছে যে নিম্ন সীমার সংজ্ঞা কি, সেটের সকল উপাদান থেকে যারা ছোট। হ্যাঁ, নিম্ন সীমা ওয়ান হবে না। দেখো এই সেটের সবচেয়ে ছোট কে? ওয়ান না? হ্যাঁ, তাহলে ওয়ান থেকে শুরু ওয়ানের বামে যারা আছে তারাও কি, তারাও এই সেটের সকল উপাদান থেকে ছোট না? বামের যারা আছে, তাহলে ওয়ান থেকে শুরু করে যত বামে যাবা, ওয়ান থেকে শুরু করে যত বামে যাবা তারা সবাই হচ্ছে নিম্ন সীমা। দেখো ওয়ান থেকে শুরু করে, ওয়ান হচ্ছে এই সেটের সকল উপাদানগুলোর মধ্যে সবচেয়ে ছোট, এটার দিকে এটার থেকে যখন আরো বামে যাবা তারা সবাই হচ্ছে ছোট, তার মানে এরা সবাই হচ্ছে নিম্ন সীমা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সেট আকারে লিখতে পারি যে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, ওই বাস্তব সংখ্যাগুলা যারা এই সেটের সকল উপাদান থেকে ছোট, তার মানে এক্স বিলংস টু আর। সেগুলা কারা? সেগুলো হচ্ছে এক্স এর সমান বা এক্স, সরি, ওয়ানের সমান বা ওয়ান থেকে ছোট, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি। আর নিম্ন সীমা যেহেতু আছে, দেখো সবচেয়ে বড় নিম্ন সীমা কে? কে যেন ওয়ান বলছিল আগে নিম্ন সীমা, সবচেয়ে বড় নিম্ন সীমা হচ্ছে ওয়ান। হ্যাঁ, তাহলে ইনফিমাম হচ্ছে ওয়ান। বুঝা গেছে এটা? আচ্ছা, নিম্ন সীমা হইলো কিভাবে দেখো, এই সেটের উপাদানগুলো কারা? প্রথম উপাদান ওয়ান, তারপরের উপাদানটা দুই, তারপরে তিন, তারপর চার, তারপরের উপাদানটা হচ্ছে পাঁচ আসবে, তারপরে ছয়, এভাবে চলতে থাকবে না? তার মানে সবচেয়ে বড় উপাদান কিন্তু মানে ডিফাইন করতে পারবা না। তাহলে নিম্ন সীমার সংজ্ঞাটা কি ছিল? যে কোনো একটা সেট বা ব্যবধির সকল উপাদান থেকে যারা ছোট, মানে যে সমস্ত বাস্তব সংখ্যাগুলা ছোট। তাহলে খেয়াল করো, এই এই যে সেটটা আছে এই সেটের সবচেয়ে ছোট উপাদানকে ওয়ান। তাহলে ওয়ানের বামে যে এগুলো তো সবই বাস্তব সংখ্যা, তাই না? এই যে এগুলা, তাহলে ওয়ানের বামে যেই বাস্তব সংখ্যাগুলো আছে এরা সবাই দেখো তো সেটের সকল উপাদান থেকে ছোট না? তাহলে সংজ্ঞার মধ্যে কি হবে? ওয়ান থেকে শুরু করে ওয়ানের বামে যারা আছে তারা সবাই দেখো এই সেটের সকল উপাদান থেকে ছোট, তাহলে এরা হচ্ছে নিম্ন সীমা। এবার বোঝা গেছে? তাহলে নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে ওয়ান, সেটা হচ্ছে আমাদের ইনফিমাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা এগুলা কিন্তু এটাও কিন্তু পরীক্ষাতে অঙ্কে আসবে না, বাট অবজেক্টিভে দেয়। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ব্যবধি শেষ, আর দুই একটা উদাহরণ দেখবো তারপরে ব্যবধি শেষ।
আচ্ছা, একইভাবে তুমি জেড চিন্তা করতে পারো, আমরা জেডটা কি পূর্ণ সংখ্যা, মনে করো -1 0 1। দেখো এখন খেয়াল করো, এই হচ্ছে আমাদের জেড, 0 আছে 1 আছে, অর্থাৎ সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলা শূন্য সহ। তাহলে যদি আমরা পূর্ণ সংখ্যাগুলোর ডায়াগ্রাম আঁকি বা গ্রাফ আঁকি, তাহলে এমন হবে দেখতে। এখন দেখো যে এই নিম্ন সীমার, সরি, এই পূর্ণ সংখ্যার ঊর্ধ্বসীমা কারা? তোমরাই বলো অ্যান্সার কি হবে। এটার ঊর্ধ্বসীমা আছে? কারণ এটা ওই আগের মতোই লজিক, এটার ঊর্ধ্বসীমা তো থাকার সম্ভাবনা মানে পসিবিলিটি নাই কোনো। কারণ কি? কারণ এই সেটটা ডান দিকে দেখো অসীম, ডান দিকে মান আসতেই থাকবে। হ্যাঁ, তাহলে এই তুমি যত ডানে যাবা তত ধনাত্মক পূর্ণ সংখ্যা আসবে। তাহলে তাদের থেকে আরো বড় যার বড় কোন বাস্তব সংখ্যাগুলা, এগুলো আসলে বের করতে পারবা না। কারণ তুমি যত বড় বলবা তার থেকে। হ্যাঁ, আমরা শুরু করে দিছি, সমস্যা নাই। আচ্ছা, তাহলে দেখো আমি বলতেছিলাম যে এতটুকু যদি বুঝে থাকো, তাহলে দেখো মূলদ সংখ্যার সেটটাও কিন্তু ডানে অসীম, ডান দিকে অসীম, বাম দিকে অসীম, তাই না? কারণ মূলদ সংখ্যাগুলো আসলে এই বাস্তব সংখ্যাগুলো থেকে এই বাস্তব সংখ্যারই উপাদান। তার মানে ডান দিকেও মূলদ সংখ্যা আছে অসীম সংখ্যক, বাম দিকেও অসীম সংখ্যক মূলদ সংখ্যা। তাহলে তুমি ঊর্ধ্বসীমাও পাবা না, নিম্ন সীমাও পাবা না, সো সুপ্রিমাম ইনফিমাম নাই। একই লজিকে কিউ প্রাইম অর্থাৎ অমূলদ সংখ্যাগুলোও ডানে অসীম, বামে অসীম, সো তুমি ঊর্ধ্বসীমাও পাবা না, নিম্ন সীমাও পাবা না। এবং সব মানে মানে হচ্ছে যে রিয়েল নাম্বার মানে আমাদের বস, তারও কিন্তু ঊর্ধ্বসীমা নাই, নিম্ন সীমা নাই। কারণ কি? এটা তো অসীম, তাই না? সে ডানে অসীম, বামে অসীম। সো এই উপাদান থেকে সবচেয়ে বড় আবার কারা হবে সেটা কি বের করা যাবে? শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, তাহলে খেয়াল করো, এই যে জেড, তারপরে কিউ, কিউ প্রাইম, আর এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা তোমরা, যে এগুলার আসলে ঊর্ধ্বসীমা নিম্ন সীমা কিছুই নাই, ঠিক আছে? আর এন এর শুধু নিম্ন সীমা আছে, ইনফিমাম আছে, কিন্তু সুপ্রিমাম নাই, কারণ এটা ডানে অসীম। আচ্ছা, আমাদের ব্যবধির মানে যা বোঝানো দরকার ছিল মোটামুটি আমরা শেষ করে ফেলছি। দুই একটা একটু অঙ্ক দেখবো, হ্যাঁ, যেগুলো আসে পরীক্ষাতে। প্রথম যেটা, ধরো এ দেয়া আছে, এ হচ্ছে এরকম দেয়া 1/n, n বিলংস টু n, এরকমই থাকে পরীক্ষাতে সাধারণত। তাহলে দেখো এটা আসলে একটা সেট, হ্যাঁ। তাহলে এই n এর পরিচয় বিলংস টু ন্যাচারাল নাম্বার থেকে n গুলো আসবে। তাহলে যখন তোমার হচ্ছে কোনো একটা সেট মানে ব্যবধিক দেয়া থাকলে তো সেটা দেখেই বোঝা যায়। আর যখন এরকম সেট দেয়া থাকবে এবং সেটটা হচ্ছে তোমার বিল্ডার ফর্মে দেয়া থাকবে, তখন তোমাকে আগে সেটটা ভাঙায় নিতে হবে এর সুপ্রিমাম ইনফিমাম বের করার জন্য, ঠিক আছে? তাহলে দেখো তুমি ভাঙাও, এই সেটের প্রথম উপাদান কে 1, দ্বিতীয় উপাদানটা কি হাফ, তৃতীয় উপাদান 1/3, তারপরে আসবে 1/4, 1/5, এভাবে চলতে থাকবে, তাই না? এতটুকু তো আমরা বুঝি, তাই না? আচ্ছা, এরপরের কাজটা হচ্ছে দেখো, যখন তোমরা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আর গ্রাফ আঁকতে হবে না, তখন তোমরা মানে উপাদান দেখেই বলে দিতে পারবা সুপ্রিমাম কে ইনফিমাম কে, ঠিক আছে? বাট আমরা প্রথম অবস্থায় শেখার জন্য একটু কি করি, একটু গ্রাফগুলো আঁকি। মনে করো এখানে আছে 0, আর দেখো আমি এইখানে নিয়ে নিলাম হচ্ছে 1। এর কারণটা কি? এর কারণ হচ্ছে মানে এই সেটের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর দিকে একটু তাকাও, একটু তাকাইলে আমরা মানে আমরা মানে খুব সহজেই বুঝতে পারবো যে এই সেটের সবচেয়ে বড় উপাদান আসলে 1, 1-এর থেকে বড় কেউ নাই। আর বাকি যারা আছে, দেখো তুমি যতই ডান দিকে যাচ্ছে ততই মানগুলা কি হচ্ছে, ছোট হচ্ছে, তাই না? এটা হচ্ছে 0.5, তারপরে এটা 1/3, তার মানে এটা আসবে হচ্ছে কত? এটা আসবে হচ্ছে 0.3 পৌনপুণিক। তারপরে 1/4 এটা হচ্ছে 0.25, এটা আসবে 0.2। যত ডানে যাবা অর্থাৎ এই এন এর মান যত আসবে একটা একটা করে, তত ছোট হইতে থাকবে এই উপাদানগুলো। তাহলে আমরা প্রথমে হচ্ছে উপাদানগুলোকে ড্র করব। তাহলে সবচেয়ে বড় উপাদান, প্রথম উপাদানটাই 1, এরপরের উপাদানটা হাফ, হাফ আছে কোথায়? এইখানে হাফ। এরপরে আছে 1/3, দেখো 1/3 কোথায় আছে? 1/3 হচ্ছে কত? 0.3, তাই না? তাহলে 0.3 ধরো, আমরা ধরে নেই যে এখানে আছে 0.3, এটা যেহেতু 0.5, এটা হচ্ছে 0.3। এরপরে আছে 1/4, 0.25, তাহলে 0.25 ধরে নাও এখানে আছে। এরপরে 1/5 মানে 0.2,
0.2 ধরো এখানে আছে, এরপরে 1/6, 1/7, 1/8, তাহলে এরা সবাই দেখা যাচ্ছে আস্তে আস্তে কি হবে, দেখো জিরোর দিকে অ্যাপ্রোচ করবে, কিন্তু জিরো কি কখনো হবে? জিরোকে ধরতে পারবে না, বাট জিরোর কাছাকাছি যাবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ। এইবার তুমি গ্রাফ থেকে খুব ইজিলি দেখো বলতে পারবা। তাহলে আমি বলে ফেলি আমরা ঊর্ধ্বসীমার সেট কি। আমরা এখানে সংক্ষেপে লিখি, ঊর্ধ্বসীমার সেট হচ্ছে 1 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি, তাই না? আর নিম্ন সীমার সেট কি? এই সেটের সকল উপাদান থেকে কারা ছোট? দেখো সেটের ভিতরে সবচেয়ে ছোট উপাদান নাই, সেটের বাইরে গিয়ে আছে জিরো। কারণ ভিতরের উপাদানগুলো জিরোর দিকে অ্যাপ্রোচ করবে, বাট জিরো কখনো হবে না। তাহলে সেটের ভিতরে সবচেয়ে ছোট উপাদান নাই, তাহলে বাইরে আছে জিরো। তাহলে এই জিরোটাই হচ্ছে আসলে এই সেটের সকল উপাদান থেকে ছোট, যদিও সেটা সেটের বাইরে। হ্যাঁ, তাহলে এই জিরো থেকে শুরু করে তুমি যত বামে যাবা, জিরো থেকে শুরু করে যত বামে যাবা, এখান থেকে এখান থেকে আচ্ছা, খেয়াল করো, তুমি হচ্ছে যত এই সেটের উপাদানগুলো বের করবা, অর্থাৎ এই যে এন এর মান একটা একটা করে আসবে আর তুমি উপাদানগুলো পাবা, তাই না? 1 আসলে 1 পাবা, এখান থেকে যখন 2 আসবে হাফ পাবা, 3 আসবে 1/3 পাবা, তারপরে 4 আসবে 1/4 পাবা। এভাবে আস্তে আস্তে 1/5, 1/6, 1/7 এরকম চলতে থাকবে। কারণ এন তো অসীম, তাই না? এন এর পরিচয় তো আমরা জানি, এন তো অসীম। তাহলে কি হবে, যত তুমি এন এর মান এখানে বসবে এই ফাংশনে, তত এই মানগুলো ছোট হইতে থাকবে। এবং সেটা কেমন দেখো, আমরা এই যে গ্রাফে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। কারণ দেখো এই যে হাফ হয়েছে, হাফের পরে 1/3, 1/4, 1/5, মনে করো 1/6 এখানে আছে, এরপরে 1/7, 1/8, তাহলে যত ছোট হবে তত জিরোর দিকে অ্যাপ্রোচ করবে, মানে জিরোর দিকে যাবে, কিন্তু জিরো কিন্তু কখনো হবে না। কারণ আমরা জানি যে ন্যাচারাল নাম্বারের যে উপাদানগুলা, সেই উপাদানগুলা কি আসলে পজিটিভ। তাহলে 1 ডিভাইডেড বাই একটা পজিটিভ সংখ্যা, তাহলে এটা কখনোই জিরো হবে না। বাট এই নিচে এন এর মান যত বাড়বে তত সেটা ছোট হবে, অর্থাৎ জিরোর দিকে যাবে, জিরোর কাছাকাছি যাবে। হ্যাঁ, এবার বুঝতে পারছো? তাহলে হচ্ছে এই সেটের ভিতরের সবচেয়ে ছোট উপাদানকে বের করা যাবে না, কারণ সবচেয়ে ছোট বের হইতেই থাকবে, জিরোর দিকে যাইতে থাকবে। তাহলে সেটের বাইরে আছে জিরো, তাহলে জিরো হচ্ছে আমাদের এই সেটের সকল উপাদান থেকে ছোট। তাহলে জিরো থেকে তুমি যত বামে যাবা, দেখো জিরোর বামে যারা আছে সেই সকল বাস্তব সংখ্যাগুলা এই সেটের সকল উপাদান থেকে ছোট। তার মানে এটা হচ্ছে আমাদের নিম্ন সীমা, জিরো থেকে শুরু করে বামের সবাই। ঠিক আছে, বুঝতে পারছো না সমস্যা আছে এখানে? আচ্ছা, তাহলে আমাদের ঊর্ধ্বসীমা ছিল এটা, তাহলে বলো ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট কে? 1, তাহলে আমাদের সুপ্রিমাম হচ্ছে 1। আর ইনফিমাম যেহেতু আমরা বের করছি, ইনফিমামের মধ্যে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে 0। তাহলে 0, হ্যাঁ 0 হচ্ছে আমাদের ইনফিমাম। তাহলে এটাকে আমরা যেহেতু এটার নাম দিছি এ, তাহলে আমরা লিখি ইনফিমাম অফ এ, এখানে লিখি সুপ্রিমাম অফ এ, এভাবে লিখবার পরীক্ষায় যদি আসে আর কি। ঠিক আছে, তাহলে এই একটা অঙ্ক গেল। এই টাইপের অঙ্কগুলো আসে পরীক্ষাতে বেশি। হ্যাঁ, আমরা এরকম আর দুই একটা অঙ্ক দেখবো। আচ্ছা, দেখো এরপরের একটা, মনে করো একটা সেট দেয়া আছে এস, এসটা হচ্ছে এরকম যে -n+1 ডিভাইডেড বাই n, এবং যেখানে n এর পরিচয় হচ্ছে n কি ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এই যে n এর মানগুলো তুমি আসবে, এগুলো কোথা থেকে আসবে? ন্যাচারাল নাম্বার থেকে আসবে। ঠিক আছে, তাহলে বিল্ডার ফর্মে দেওয়া আছে, প্রথম কাজ হচ্ছে সেটটাকে ভাঙানো, মানে সেটটাকে টেবুলার ফর্মে নেওয়া। তো টেবুলার ফর্মে নিয়ে যাও, তাহলে n এর প্রথম উপাদান কি 1, দেখো 1 যদি বসে তাহলে কি হবে? 1 বসলে আসবে -2, n এর মান 1, তাহলে 1 + 1 2, আর নিচে 1, তাহলে 2/1, বাইরে মাইনাস আছে -2। n এর মান যখন হবে 2, 2 হলে কি হবে দেখো 3/2। না বুঝলে আমাকে বইলো, ঠিক আছে? n এর মান যখন 3 তখন হবে কত? 3 + 1 মানে 4/3, এরপরে 5, তার মানে আসবে 5/4। দেখো একটা প্যাটার্ন কিন্তু চলে আসছে, এরপরে তুমি আর ক্যালকুলেশন না করে ইচ্ছা মানে বুঝা, হ্যাঁ বলতে পারবা। দেখো এই যে এটার নিচে যদি আমরা একটা বুদ্ধি করে 1 দিয়ে দিই, তাহলে আরো সহজ হয়। দেখো 1 2 3 4 5 এভাবে যাবে, আর এখানে এটা যদি একটু একটু ঘাপলা আছে, এখানে -2 এর পরে সরাসরি 3,
তারপরে ওই বাকিগুলো দেখলে বোঝা যায় 3 4 5 6, এরপরে আসবে হচ্ছে কত 7/6। ও হ্যাঁ, সবগুলোর সামনে মাইনাস আছে, সরি, ধন্যবাদ। কে বলছো এটা? আচ্ছা, গুড। তো যেহেতু বাইরে মাইনাস আছে, আসলে সবগুলোর আগেই মাইনাস হবে, ঠিক আছে? তাহলে তো আর কোনো সমস্যাই রইলো না, কারণ নিচে এটা নিচে 1 দিয়ে দিলে 1 2 3 4 5 এভাবে চলবে, আর এখানে -2 -3 -4, মানে উপরে এক -1 করে করে বাড়বে। তাহলে এই হচ্ছে আমাদের সেটের চেহারা, ঠিক আছে? এখন এটারে যদি আমরা একটু গ্রাফে আঁকলে দেখবা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে যেহেতু মাইনাস, পজিটিভ মান নেওয়ার আমাদের দরকার নাই, তাহলে আমরা হচ্ছে নিব কি, সবচেয়ে বড় মান বোঝাই যাচ্ছে আসলে -2। তাহলে বোল্ড করে দিই, -2 একটা উপাদান। আর এই উপাদানগুলো দেখো, দেখে একটু গেস করা যায় আসলে এরা হচ্ছে কেমন হবে দেখতে। এটা হচ্ছে দেখো -1.5, ঠিক আছে? তারপরে -4/3, -4/3 আসবে হচ্ছে তোমার -1.33, -5/4 এটা আসবে হচ্ছে তোমার -1.25, এগুলো এরকম আসবে আর কি। তাহলে আমরা এটাকে এরকম নিতে পারি। তার মানে এই মানগুলা বোঝা যাচ্ছে যে এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। ধর এখানে 0 আছে, 0 যদিও লাগবে না আমাদের এই অঙ্কটা করার জন্য, হ্যাঁ? তাহলে যখনই দেখবা এই টাইপের অঙ্কগুলো আসবে, তখনই আমরা নরমালি কিরকম আঁকি সংখ্যা রেখা, এরকম ছোট ছোট করে আঁকি, ঠিক আছে? তখন আর এইভাবে না আঁকা হচ্ছে উপাদানগুলোর দিকে একটু তাকাবা, উপাদানগুলোর দিকে তাকায় দেখবা এখানে রেঞ্জটা, উপাদানগুলোর দিকে একটু তাকাইলে তুমি রেঞ্জটা বুঝতে পারবা যে তুমি যে রিয়েল লাইনটা নিচ্ছ, এই রিয়েল লাইনটার রেঞ্জ কতটুকু নিবা। তাহলে দেখো আমরা এইভাবে নিলাম যে -2 এর পরে -1, অনেকখানি গ্যাপ রাখলাম, ঠিক আছে? এখানে 0টা বাদ দিয়ে দিই, এটা একটু কম গ্যাপে হয়ে গেছে। আর যদি নাও তাহলে হবে হচ্ছে এখানে। আচ্ছা, এবার আমরা এগুলো বসাই। প্রথম উপাদান -2, এরপরে -1.5 কোথায় আছে? এখানে -1.5, এরপরে -4/3 মানে হচ্ছে -1.25, তাহলে সরি -1.33, তাহলে -1.33 কোথায় আছে? এখানে। এরপর আছে -5/4, -5/4 মানে হচ্ছে -1.25, তাহলে -1.25 আছে এখানে। তার মানে বোঝা যাচ্ছে যে যত ডানে যাচ্ছে তত এই মানগুলো আসলে -1 এর দিকে অ্যাপ্রোচ করবে, কিন্তু -1 কখনো হবে না, ঠিক আছে? তাহলে এই মানগুলো থেকে বোঝা যাচ্ছে যে যত মান বের হইতে থাকবে তত মানগুলো -1 এর দিকে অ্যাপ্রোচ করবে, বাট কখনো কিন্তু -1 হবে না। কারণ -1 যদি হইতে হয় তাহলে উপর নিচে সমান হইতে হবে, লব আর হর। এখানে এই মানগুলো দেখে বোঝা যাচ্ছে যে আসলে লব হর কখনো সমান হবে না। তুমি এমন ভাবেও চিন্তা করতে পারো যে এই মানে উপাদানের প্যাটার্নগুলো দেখে বোঝা যাচ্ছে যে লব সব সময় বড় হবে। তাহলে একটা সময় এরকম আসতে পারে যে মাইনাস, মনে করো 1000 ডিভাইডেড বাই কত হবে, 999। এই প্যাটার্ন থেকে দেখা যায় হর সব সময় এক বড় লবের থেকে, সরি লব সব সময় হরের থেকে এক বড় হয়েছে, তাই না? ঠিক আছে? তাহলে একটা সময় এরকম একটা মান আসবে, এই মান তুমি এটা ক্যালকুলেট করে দেখো, এটা কি হবে। এটা ক্যালকুলেট করলে দেখবা যে এটা এই -1 এর খুব কাছাকাছি যাবে, কিন্তু -1 কখনো হবে না। সো বোঝাই যাচ্ছে -1 আসলে কখনো হইতে পারবে না, তুমি যতই মান বের করো। তাহলে আমরা মানে উপাদানগুলো চিনছি, কে কেমন কোন জায়গায় বসবে। এবার তুমি ইজিলি বলতে পারবা, দেখো তাহলে এই সেটের ভেতরের সবচেয়ে বড় উপাদানকে, এই সেটের ভিতরের সবচেয়ে বড় উপাদান বের করা যাবে না, কারণ বড় উপাদান আসতে থাকবে, -1 এর দিকে যাবে, মানে আসতেই থাকবে। সো সবচেয়ে বড় উপাদান বের করা যাবে না। তাহলে সেটের বাইরেই আছে -1, এটাই সবচেয়ে বড় উপাদান। সেটের সব থেকে বড় উপাদান হচ্ছে -1। তাহলে এই -1 থেকে যত ডানে যাবা তারা সবাই হচ্ছে এই সেটের সকল উপাদান থেকে বড়, তার মানে এটা হচ্ছে ঊর্ধ্বসীমা। তাহলে এই ঊর্ধ্বসীমার মধ্যে আবার সবচেয়ে ছোট হচ্ছে -1, তার মানে -1টা হচ্ছে আমাদের সুপ্রিমাম। একইভাবে এই সেটের সকল উপাদান থেকে ছোট কারা? এরা, -2 থেকে শুরু করে বামের সবাই। এটা হচ্ছে নিম্ন সীমার সেট, এটা হচ্ছে নিম্ন সীমার সেট। তাহলে নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে -2, তার মানে আমাদের ইনফিমাম হচ্ছে -2। ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ব্যবধি থেকে আমরা এই টাইপের অঙ্কগুলো পাবো, ঠিক আছে? তাহলে এরকম আরো কিছু অঙ্ক আমি ছবি দিয়ে দিব, তোমরা হচ্ছে ওগুলো বাসায় একটু করবা, হ্যাঁ? তাহলে আমাদের সুপ্রিমাম বের করা, ইনফিমাম বের করা, আমাদের হচ্ছে মোটামুটি এই প্যাটার্নের অঙ্কগুলো করলেই হবে।
আচ্ছা, এরপরে আমরা অসমতা আর পরম মান ওই দুইটা একটু শুরু করার আগে বাস্তব সংখ্যা যেহেতু আমরা পড়তেছি, আমাদের বাস্তব সংখ্যার দেখবা তোমরা বইতে বাস্তব সংখ্যার কিছু স্বীকার্য আছে, অর্থাৎ এগুলো হচ্ছে ছোট ছোট উপপাদ্যের মতো, ঠিক আছে? এগুলো আসলে প্রমাণ খুব একটা দরকার নাই, বাট জিনিসগুলো একটু বুঝতে হবে, হ্যাঁ। আর এগুলো আসলে তোমরা জানো, ঠিক আছে, জানো, তারপরে হচ্ছে একটু মানে প্রতীকের মানে অর্থাৎ মানে এবিসি এর মাধ্যমে একটু আমরা দেখবো কেমন হয় দেখতে, হ্যাঁ। মানে জিনিসগুলো দেখলে আসলে হাস্যকর, কিন্তু একটু দেখে রাখি আমরা, হ্যাঁ, যে বাস্তব সংখ্যার কি কি স্বীকার্য, অর্থাৎ বাস্তব সংখ্যাগুলো কি কি মানে বৈশিষ্ট্য মেনে চলে, হ্যাঁ। তো এই স্বীকার্যটা দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে যোগের স্বীকার্য। এগুলো জাস্ট একটু উদাহরণ দিয়ে আমি দেখাবো, বেশি এগুলো বেশি দরকার মানে ডিটেলসে যাওয়ার লাগবে না, ডিটেলস আসলে নাই এগুলো, জাস্ট হচ্ছে কিছু এক্সাম্পল দিয়ে দিয়ে আমরা স্বীকার্যগুলো একটু চিনবো যে কোনটারে কি বলে। যোগের স্বীকার্য, তাহলে দেখো প্রথম যেটা আছে সেটাকে আমরা বলতেছি আবদ্ধতা। আবদ্ধতা এর ইংরেজি নাম হচ্ছে ক্লোজার, ইংরেজিটা লিখলাম না আমি। এই তাহলে আবদ্ধতা বলতে আসলে কি বোঝায়? আবদ্ধতা বলতে বোঝায় যে ধরো দুইটা বাস্তব সংখ্যা আছে এ আর বি, দুইটা বাস্তব সংখ্যা এ আর বি। এখন এই দুইটা বাস্তব সংখ্যাকে তুমি যদি যোগ করো, তাহলে যে যোগফল আসবে সেই যোগফলটাও আসলে আরেকটা বাস্তব সংখ্যাই হবে। তাহলে এ আর বি দুইটা বাস্তব সংখ্যা, তাহলে এদের যোগফলটাও আসলে আরেকটা বাস্তব সংখ্যা, এটাই হচ্ছে আবদ্ধতা, ঠিক আছে? তার মানে 2 আর 3 বিলংস টু আর, দুইটা বাস্তব সংখ্যা, 2 যোগ 3 ইকুয়াল টু কত? 5, 5ও একটা বাস্তব সংখ্যা। সো এই জিনিস আমাদের জানা জিনিসগুলোই আমরা একটু দেখবো, হ্যাঁ। আচ্ছা, এরপরে এইগুলো আমরা খুব দ্রুত একটু দেখে ফেলি। এরপরেরটা হচ্ছে সংযোজন যোগ্যতা। সংযোজন যোগ্যতা, সংযোজন যোগ্যতা বা অ্যাসোসিয়েটিভ ল বা অ্যাসোসিয়েটিভিটি। তো এটা আসলে কি জিনিস? এটা হচ্ছে এই জিনিসটা তোমরা জানো, এটা আমি সরাসরি উদাহরণের মাধ্যমে দেখাই, হ্যাঁ। ধরো তিনটা বাস্তব সংখ্যা আছে, যে 2, 3, 4। এই জিনিসটাতে বলা হয়েছে যে তিনটা বাস্তব সংখ্যাকে তুমি যে কোনো অর্ডারেই যোগ করো না কেন রেজাল্ট সেম আসবে। যে কোনো অর্ডারে বলতে আমি প্রথমে 3 আর 4 যোগ করব, এই যোগফলের সাথে 2 যোগ করব, কত হবে? 4 3 7, 7 2 9, তাই না? আর এখানে আমি কি করব? এখানে প্রথমে 2 আর 3 যোগ করব, এরপরে 4 যোগ করব, 2 3 5, 4 5 দেখো 9, আলটিমেটলি একই আসবে জিনিস, হ্যাঁ। তো এটাই হচ্ছে সংযোজন যোগ্যতা। সংযোজন যোগ্যতায় বলা হয়েছে যে তিনটা বাস্তব সংখ্যাকে যে কোনো অর্ডারে তুমি যোগ করো, সেটা রেজাল্ট সেমই আসবে। আমরা শুধু নামগুলো একটু মনে রাখবো, এই নামগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ। নামগুলো আমাদের লাগবে অঙ্ক করতে। এরপরেরটা হচ্ছে অভেদকের অস্তিত্ব। অভেদক, তাহলে অভেদক জিনিসটা আসলে কি এটা একটু বুঝি আমরা। অভেদক জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা লাগে আমাদের পরীক্ষাতে। আচ্ছা, অভেদকটা কি দেখো, ধরো এটা একটু আমরা এক্সাম্পলের সাহায্যে দেখি। মনে করো যে কোনো একটা বাস্তব সংখ্যা, ধরো দুই একটা উদাহরণ নিলাম আমরা, দুই একটা বাস্তব সংখ্যা। প্রতিটা দেখো প্রতিটা বাস্তব সংখ্যার একটা যোগের বিপরীতক আছে, ঠিক আছে? এখন এই যোগের বিপরীতকটা কি আসলে? যেমন 2 এর বিপরীতক হচ্ছে -2, ঠিক আছে? 3 এর হচ্ছে -3, 4 এর হচ্ছে -4, এরকম। তাহলে এই আমরা অভেদকে আসি। অভেদক জিনিসটা আসলে কি? অভেদক হচ্ছে যে এমন একটা বাস্তব সংখ্যা আছে 0, এমন একটা বাস্তব সংখ্যা আছে যে বাস্তব সংখ্যার সাথে তুমি অন্য যে কোনো বাস্তব সংখ্যা যোগ করো না কেন রেজাল্ট চেঞ্জ হয় না। দেখো 2 2 ছিল, তাহলে 2 এর সাথে 0 এমন একটা বাস্তব সংখ্যা যাকে যোগ করলে কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ অভেদক মানে হচ্ছে অভেদকের পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই। দেখো 2 এর সাথে এই যোগের অভেদকটা যোগ করা হয়েছে 0, কিন্তু পরিবর্তন হয় নাই, 2 আছে। তাহলে এই শূন্যকে আমরা বলি যোগের অভেদক। তাহলে শূন্যকে বলা হয় যোগের অভেদক, কারণ শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে তার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? একটা সংখ্যাই, হ্যাঁ, যোগের অভেদক শুধুমাত্র শূন্য, কারণ শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে সেটা কোনো পরিবর্তন হয় না। এমন একটা সংখ্যাই আছে যেটা হচ্ছে 0, ঠিক আছে? এরপরে আমি অলরেডি ওইখানে লিখে রাখছিলাম বিপরীতক। যোগের যেহেতু আমরা যোগের লিখছি উপরে, আর লিখলাম না, তার মানে এই বিপরীতক হচ্ছে আসলে যোগের বিপরীতক। তাহলে বলা হয়েছে যে যে কোনো একটা বাস্তব সংখ্যা, মনে করো এ, এই প্রত্যেকটা বাস্তব সংখ্যার একটা
বিপরীতক আছে, যোগের বিপরীতক, সেই বিপরীতকটা কি? সেই বিপরীতকটা হচ্ছে মাইনাসে। যেমন ধরো টু, টু এর বিপরীতক হচ্ছে, টু এর যোগের বিপরীতক হচ্ছে -2। এখন দেখো এই একটা সংখ্যা এবং তার যোগের বিপরীতক, এই দুইটা যদি যোগ করো, যোগ করলে আসলে কি পাওয়া যায়? পাওয়া যায় যোগের অভেদক। এরকম 3 প্লাস -3 0 আসবে, অর্থাৎ যে কোনো সংখ্যা, হ্যাঁ অভেদক আসবে। এই যেমন উদাহরণটা দেখো, যেমন 5 প্লাস 5 এর বিপরীতক কি? -5, যোগের বিপরীতক, তাহলে কি আসবে? 0 আসবে, অভেদক পাওয়া। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে বিপরীতক। এর পরেরটা হচ্ছে বিনিময়যোগ্যতা। বিনিময়যোগ্যতাও আমরা একটা খুব সিম্পল একটা উদাহরণের মাধ্যমে দেখে ফেলি। বিনিময়যোগ্যতা, এগুলো হচ্ছে যোগের, সবগুলাই যোগের বিনিময়যোগ্যতা। তাহলে এই বিনিময়যোগ্যতাটা কি? যে মনে করো 2 যোগ 3, এটা যা 3 যোগ 2 একই কথা, তুমি যে কোনো অর্ডারে যোগ করো সেম আসবে রেজাল্ট। হ্যাঁ, এটাই আসলে বিনিময়যোগ্যতা। বোঝা গেছে এটা? এরপরেরটা হচ্ছে যোগের কোনটা আরেকবার বলো। না না না, সংযোজন যোগ্যতায় দেখো তিনটা, যেমন ধরো 2 যোগ 5 যোগ 4, যেমন এখানে আমি 5 আর 4 আগে যোগ করছি, তারপর 2 এর সাথে যোগ করছি। হ্যাঁ, আর এখানে 2 আর 5 আগে যোগ করছি, তারপর তার সাথে 4 যোগ করছি, এতে আমার রেজাল্টের কোনো পরিবর্তন হয় নাই। এটা হচ্ছে এটা হচ্ছে সংযোজন যোগ্যতা, যে তিনটা সংখ্যা অর্থাৎ তিনটা বাস্তব সংখ্যাকে তুমি যে কোনো অর্ডারে যোগ করো, মানে যোগফলের কোনো পরিবর্তন আসবে না। এটা হচ্ছে সংযোজন যোগ্যতা। আর বিনিময় যোগ্যতা হচ্ছে সিম্পলি দুইটা সংখ্যার মধ্যে ঘটবে, যেমন 5 যোগ 2 এটাও 7, আবার 2 যোগ 5 এটাও 7, অর্থাৎ বিনিময় রিপ্লেস মানে স্থান পরিবর্তন করছে। হ্যাঁ, বিনিময় হয়েছে সংখ্যাগুলো। হ্যাঁ, এখানে দুইটা সংখ্যা যে কোনো অর্ডারে যোগ করো সেম আসবে, আর এখানে তিনটা। আচ্ছা, এরপরেরটা হচ্ছে অনন্যতা, যোগের অনন্যতা। এই অনন্যতা জিনিসটা কি? অনন্যতা জিনিসটা হচ্ছে যেমন ধরো আমরা অনেক সময় কি করি, যে অঙ্ক করতে গেলে সমীকরণের উভয় পাশে কোনো কিছু যোগ করি না, যেমন উভয় পাশে 5 যোগ করে পাই লিখি অনেক সময়, এই জিনিসটাই আসলে অনন্যতা। মনে করো যে সাপোজ আমি বললাম যে x² = 4। এখন এই দুইটা, এটা একটা সমীকরণ তাই না? তো এখন আমি এই সমীকরণের উভয় পাশে যদি একটা জিনিস যোগ করি, কোনো একটা বাস্তব সংখ্যা যোগ করি, তাহলে আসলে কোনো পরিবর্তন হয় না। মনে করো তুমি 2 যোগ করলা, x² + 2 = 4 + 2। ঠিক আছে, তো আসলে এইটা আর এটা সেমই, কারণ এই দুই আবার বিয়োগ করে দিলেই আগেরটা পাওয়া যায়। তার মানে কোনো একটা সমীকরণে তুমি যদি কোনো একটা বাস্তব সংখ্যা যোগ করো, তাহলে মূল সমীকরণের কোনো পরিবর্তন হয় না। এটা আরো সহজে চিন্তা করতে পারো, দেখো 5 তো 5 এর সমান তাই না? 5 এর সাথে তুমি হচ্ছে মনে করো 4 যোগ করলা, উভয় পাশে একই জিনিস যোগ করলা। উভয় পাশে যখন একই জিনিস যোগ করবা, তখন আমাদের কোনো মানে মূল জিনিসের কোনো পরিবর্তন হয় না। এখানে 9 হয়, এখানেও 9 হয়, ওই 9 থেকে তুমি আবার ওই 4টা যদি বাদ দিয়ে দাও, আবার 5 5 পাই যাবা। ঠিক আছে, মানে অনন্যতা সংক্ষেপে এই জিনিসটাই, যে একই জিনিস দুই পাশে যোগ করব, এটা হচ্ছে যোগের অনন্যতা। আচ্ছা, তাহলে আমাদের এগুলো হচ্ছে যোগের স্বীকার্য, এই 6টা হচ্ছে যোগের স্বীকার্য। এই 6টা জিনিস আমরা আবার গুণের জন্য পাবো। তো গুণের জন্য আমরা ওইটা একটু সংক্ষেপে দেখে ফেলি। হ্যাঁ, তাহলে গুণের জন্য আবদ্ধতা, আমি হচ্ছে বাংলাটা লিখলাম না, টাইম বেশি লাগতেছে, M1 লিখি। যোগের জন্য হচ্ছে ছিল এখানে এ দিয়ে A1 A2 A3 থেকে A6 পর্যন্ত, আর গুণের জন্য প্রথমটা হচ্ছে M1। নাকি বাংলাটা লিখবো? আচ্ছা লিখি, গুণের আবদ্ধতা, তাহলে বুঝতে সমস্যা হবে তোমাদের, প্রথম তো। আচ্ছা, তাহলে গুণের স্বীকার্যগুলো হচ্ছে ওই যোগের জন্য যা যা ছিল একইভাবে তুমি গুণের জন্য পাবা। তাহলে যোগের আবদ্ধতা কি ছিল? যে কোনো দুইটা বাস্তব সংখ্যা যোগ করলে সেটাও একটা বাস্তব সংখ্যা হয়। তাহলে একইভাবে যে কোনো দুইটা বাস্তব সংখ্যা তুমি যদি গুণ করো, তাহলে সেটাও একটা বাস্তব সংখ্যা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আসলে গুণের আবদ্ধতা। 2 নাম্বারটা হচ্ছে সংযোজন সংযোজন যোগ্যতা।
বা অ্যাসোসিয়েটিভ ল। সংযোজন যোগ্যতায় কি ছিল, যে ওইখানে যোগের বেলায় ছিল তিনটা সংখ্যাকে যে কোনো অর্ডারে, এখানে সংখ্যা বলতে কিন্তু বাস্তব সংখ্যা সবসময় বলতেছি, হ্যাঁ, যে তিনটা সংখ্যাকে যে কোনো অর্ডারে তুমি যদি যোগ করো তাহলে রেজাল্ট সেম। একইভাবে তিনটা বাস্তব সংখ্যা আছে তোমার কাছে এ বি সি, তিনটা বাস্তব সংখ্যা, এই তিনটা বাস্তব সংখ্যাকে তুমি যে কোনো অর্ডারে গুণ করো রেজাল্ট সেম আসবে। মনে করো এ বি আর সি আগে গুণ করে তারপরে এর সাথে গুণ করলা, আর এখানে এ আর বি গুণ করে তারপরে সি এর সাথে গুণ করলা, রেজাল্টে কোনো পরিবর্তন হবে না। তুমি চাইলে নির্দিষ্ট মান দিয়ে দেখো, মনে করো এর মান নিলাম 2, বি এর মান নিলাম 3 আর সি এর মান নিলাম 4। দেখো 3 4 12 দুগুণে 24, এখানে 3 দুগুণে 6, 4 6 24, রেজাল্ট কিন্তু সবসময় সেম আসবে। হ্যাঁ, এটা হচ্ছে সংযোজন যোগ্যতা। তিনটা সংখ্যাকে অর্থাৎ তিনটা বাস্তব সংখ্যাকে যে কোনো অর্ডারে গুণ করো রেজাল্ট সেম আসবে। এরপরেরটা হচ্ছে গুণের অভেদক। দেখো যোগের মানে অভেদক জিনিসটাই আসলে কি ছিল, অভেদক জিনিসটাই ছিল পরিবর্তন করার ক্ষমতা নাই যার, সেটাই আসলে অভেদক। তো যোগের বেলায় জিরো 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 যোগ করলে কোনো পরিবর্তন হয় না, তাহলে বলতে পারবা গুণের অভেদক কে? অবশ্যই হ্যাঁ, এক। গুড। গুণের অভেদক হচ্ছে এক। যে কোনো বাস্তব সংখ্যা আছে তার সাথে তুমি মনে করো এক গুণ করে দিলা, এ ইন্টু ওয়ান, কোনো পরিবর্তন হবে না। 2 ইন্টু ওয়ান 2, তাহলে যা ছিল তাই থাকবে, অর্থাৎ এক হচ্ছে আমাদের গুণের অভেদক। এরপরে আসবে হচ্ছে বিপরীতক। বিপরীতক যোগের বেলায় বিপরীতক ছিল যে একটা সংখ্যা আর তার যোগের বিপরীতক যোগ করলে পাওয়া গেছিল যোগের অভেদক। গুণের বেলাতেও ঠিক তাই, একটা সংখ্যা আছে, মনে করো এ একটা বাস্তব সংখ্যা। এখন প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা বাস্তব সংখ্যার যোগের যেমন বিপরীতক আছে, যেমন 2 এর হচ্ছে -2, 3 এর -3, গুণেরও হচ্ছে তেমন বিপরীতক আছে। এখন গুণের বিপরীতকটা আমরা আগে একটু চিনি। বিপরীতক মানে আসলে ইনভার্স। হ্যাঁ, মনে করো 2 একটা বাস্তব সংখ্যা, তাহলে এর বিপরীতক হচ্ছে আসলে কি, 2 ইনভার্স, বা এটাকে আমরা বলতে পারি 2 ইনভার্স মানে আসলে কি, হাফ। তাহলে আসলে মানে আমি বলতে চাচ্ছি যে 2 এর গুণের যে বিপরীতক, সেই গুণের বিপরীতক আসলে হচ্ছে কি, হাফ। 3 এর হচ্ছে কত, 3 ইনভার্স মানে 1/3। আসলে মানে ব্যস্তকরণ করে দিবা, উল্টায় দিবা আর কি। হ্যাঁ, উল্টায় দিলেই গুণের বিপরীতকটা চলে আসবে। আর খেয়াল করো যে যে কোনো সংখ্যা আর তার যে গুণের বিপরীতক, সেটা তার সাথে গুণ করলে কি হবে, গুণের অভেদক পাবা। যে কোনো সংখ্যা আর তার গুণের যে বিপরীতক, সেটার সাথে গুণ করলে কি পাবা, গুণের অভেদক পাবা। তবে হ্যাঁ, তবে এখানে ইম্পর্টেন্ট একটা কথা আছে, যে কোনো সংখ্যা কিন্তু না, ওই যে আমি বলছি না যে কোনো সংখ্যা, এখানে ঝামেলাটা আছে, যে কোনো সংখ্যা হবে না, অবশ্যই শূন্য বাদে। কারণ শূন্যর মধ্যে বাস্তব মানে শূন্যটা তো বাস্তব সংখ্যার ভিতরে আছে, কিন্তু শূন্যর কোনো বিপরীতক নাই। কেন নাই সেটা মনে হয় তোমরা বুঝছো, তাই না? দেখো, একটা একটা বাস্তব সংখ্যা আছে, মনে করো এ, তার যে গুণের বিপরীতক সেটা আসলে কি 1/a। এখন এর মান মনে করো 0, তুমি জিরোর বিপরীতক বের করতে চাচ্ছ গুণের, তাহলে জিরোর বিপরীতক সংখ্যা অনুযায়ী কি হবে, 1/, এটা কি আছে সম্ভব? এটা সম্ভব না। তো জিরো ছাড়া সকল বাস্তব সংখ্যা, জিরো ছাড়া এই কথাটা বলতে হবে অবশ্যই, হ্যাঁ, জিরো ব্যতীত সকল বাস্তব সংখ্যারই গুণের বিপরীতক আছে, ঠিক আছে? এবং একটা সংখ্যা জিরো ছাড়া যে কোনো সংখ্যা এবং তার যে গুণের বিপরীতক সেটা তার সাথে গুণ করলে পাওয়া যায় গুণের অভেদক। আচ্ছা, এটা এই অভেদক মানে বিপরীতক জিনিসটা মানে বইতে দেখো এইভাবে লেখা আছে যে এ বিলংস টু আর, তাহলে এ এর বিপরীতক হচ্ছে মানে গুণের বিপরীতক এ ইনভার্স, এ ইনভার্স মানে ওই যে 1/a। তো এটা আর এ থাকবে, মানে বাস্তব সংখ্যা হবে একটা, এবং এখানে বলতে হবে এ নট ইকুয়াল টু 0। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এগুলো না লিখে, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তারপর একটা হচ্ছে ওই বিনিময় যোগ্যতা, যোগের বেলায় যেরকম ছিল বিনিময় যোগ্যতা। বিনিময় যোগ্যতা কি ছিল, দুইটা বাস্তব সংখ্যা যোগ করছো যে কোনো অর্ডারে, রেজাল্ট সেম আসছে, এখানেও তাই। 3 ইন্টু 2 6 হবে, 2 ইন্টু 3 এটাও 6 হবে। অনন্যতা সেম জিনিস, যোগের বেলায় যোগ করছো দুই পাশে সেম, কোনো প্রবলেম হয় নাই। এখন তুমি হচ্ছে যে কোনো সমীকরণের উভয় পাশে বা কোনো অভেদের উভয় পাশে যদি তুমি একটা বাস্তব সংখ্যা গুণ করো, কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে এটা গেল অনন্যতা, মানে সেম জিনিস তুমি গুণ করতে পারো চাইলে উভয় পাশে। আচ্ছা, গুণের বেলায় আর একটা এক্সট্রা থাকবে, এটা যোগের বেলায় ছিল না। এটাকে বলা হয় বন্টন যোগ্যতা বা ডিস্ট্রিবিউটিভ ল। বন্টন যোগ্যতা বা ডিস্ট্রিবিউটিভ ল।
মানে হচ্ছে বন্টন মানে কি ভাগ করে দেওয়া, মানে জিনিসটা এরকম যে মনে করো তিনটা বাস্তব সংখ্যা আছে এ বি সি, তাহলে হচ্ছে এরকম আছে যে এ ইন্টু বি প্লাস সি, এটার মানে যা এ বি ইন্টু এ বি প্লাস এ সি, একই রেজাল্ট আসবে। তোমরা হচ্ছে উদাহরণ নিয়ে দেখো, দেখবা সেম আসছে, ঠিক আছে? এটাই হচ্ছে বন্টন যোগ্যতা। তো এই জিনিসগুলো আসলে তোমরা জানো, ঠিক আছে? এগুলো আসলে হচ্ছে বোঝানোর খুব আহামরি তেমন কিছু নাই। তারপরেও এগুলো হচ্ছে যেহেতু বাস্তব সংখ্যা আমরা পড়তেছি, বাস্তব সংখ্যার প্রপার্টি হিসেবে আমরা একটু দেখবো, ঠিক আছে? দেখলাম আর কি। এগুলো একটু মানে এই চ্যাপ্টারের হচ্ছে এই জিনিসগুলো একটু বোরিং, ঠিক আছে? এগুলো হচ্ছে মানে মানে এই জিনিসগুলো হচ্ছে একটু বোরিং, মানে বোর করে দেয়, ঠিক আছে? তো আসলে তেমন কিছু করার নাই, একটু দেখতে হবে, হ্যাঁ। আচ্ছা, ক্রমভিত্তিক স্বীকার্যটা আমরা পরে আরেক ফাঁকে দেখবো, এটা একটা না এত আর দেখবো না। এবার আমরা চলে যাই হচ্ছে অসমতায়, তারপর পরম মান। তোমরা পড়তে চাইলে পড়াবো, তোমরা আর কতক্ষণ থাকতে পারবা? অসমতা বেশিক্ষণ লাগবে না, বাট আমাদের মানে মেইন টপিকটা হচ্ছে পরম মান এবং অসমতা, বুঝছো? ওইটাতেই আমাদের মানে বেশি টাইম লাগবে একটু আর কি। মানে পরম মান জিনিসটা কি ওইটা। হ্যাঁ, আমরা হচ্ছে একটু মানে বেশি সময় দিয়ে, মানে একদিন একটু সময় দাও, তাহলে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। মানে এই চ্যাপ্টারের কন্টেন্ট অনেক বেশি, বুঝছো? মানে অনেক জিনিস, তো এই কারণে আসলে সবগুলো দেখা একটু একটু দেখাইতে অনেক টাইম লেগে যায়। আচ্ছা, অসমতা নিয়ে আমরা বেশি কিছু বলবো না, হ্যাঁ। অসমতার খালি ওই প্রপার্টিগুলো একটু দেখবো, আর অসমতাটা কি সেটা দেখবো। দেখো, অসমতা কি সেটা আসলে নতুন করে বলার কিছু নাই। যে অসমতা জিনিসটাই হচ্ছে আসলে কি, সমান না। ইকুয়াল যদি থাকে, ইকুয়াল থাকলে তো আমাদের কোনো সমস্যাই নেই, ঠিক আছে? ইকুয়াল মানে কি সমান, যে বাম পাশে যা ডান পাশে একই জিনিস মিন করে। আচ্ছা, এখন অসমতাটা আসছে কেন? যে যখন আমরা সমান হয় না, অর্থাৎ ছোট বড় এই জিনিসটা যখন মানে গণিতে যখন ছোট বড় ব্যাপারটা আসে, ছোট বড় ব্যাপারটা গাণিতিকভাবে প্রকাশ করা হয় আসলে এই অসমতা দিয়ে। যেমন ধরো, আমি উদাহরণ দিয়ে বলি, যেমন 5 হচ্ছে 4-এর থেকে বড়, এটাকে আমরা বলি কিভাবে, 5 is greater than 4। 3 হচ্ছে, মনে করো হচ্ছে 3 হচ্ছে 9-এর থেকে ছোট, এটাকে আমরা বলি 3 is less than 9। বা এটাকে উল্টাভাবে, এই জিনিসটাকে উল্টাভাবে বলা যায় যে 9 is greater than 3। সো এই জিনিসগুলাই আসলে আমাদের আমরা জানি যে অসমতা, হ্যাঁ। তো অসমতা হচ্ছে আসলে যে ছোট বড়র পরিমাপ, মানে ছোট বড়র যে গাণিতিক পরিমাপ বা গাণিতিক প্রকাশ, এই ছোট বড়র গাণিতিক প্রকাশটাই আসলে অসমতা। তো এই অসমতাটা হচ্ছে মূলত দুই প্রকার, গ্রেটার দেন আর লেস দেন। আর যখন মনে করো এমন কিছু হইতে পারে যে আমরা বললাম যে এক্স হচ্ছে একটা, মনে করো এক্স একটা চলক, এই চলকের মান আমি বললাম যে এক্স এর, আচ্ছা, তাহলে গ্রেটার দেন, লেস দেন, আর হচ্ছে গ্রেটার ইকুয়াল, আর হচ্ছে লেস ইকুয়াল। সো একইভাবে আমরা যদি বলি এক্স একটা চলক, এই চলকের মান হচ্ছে 2-এর সমান বা 2 থেকে ছোট, এই জিনিসগুলা মানে প্রকাশ করার জন্যই আসলে গ্রেটার দেন, লেস দেন বা গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল, এই এই মানে এগুলো ব্যবহার করা হয়, আর এগুলোকে আমরা হচ্ছে অসমতা বলি, ঠিক আছে? তো এই অসমতার হচ্ছে কিছু স্বীকার্য আছে। তো এই স্বীকার্যগুলো আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। প্রথমটা হচ্ছে যোগের স্বীকার্য, আমি সংক্ষেপে লিখলাম, মানে যোগের ধর্ম। এই যোগের ধর্মটা কি আমরা সরাসরি উদাহরণ দিয়ে লিখি। মনে করো 5 is greater than 3। এখন তুমি কোনো একটা অসমতায় যে কোনো বাস্তব সংখ্যা যোগ করো, যোগ করলে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। মনে করো 2 যোগ করছো, 7, আর এখানে হবে কত, 5, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? গেল এটা। বিয়োগের ধর্ম, তুমি চাইলে এখানে নেগেটিভও যোগ করতে পারো। মনে করো এখানে কি ছিল, 5 is greater than 3, তুমি ধরো হচ্ছে মাইনাস 2 যোগ করবা, -2 যোগ করলে এখানে হবে কত, 3, আর এখানে হবে কত, -2 যোগ করলে 1। তাহলে দেখো চিহ্নের কোনো পরিবর্তন হবে না। মনে করো তুমি -7 যোগ করবা, -7 যোগ করলে এখানে হবে -2, আর এই পাশে হবে কত, -4। দেখো -2 কিন্তু আসলে -4 থেকে বড়। তার মানে তুমি যে কোনো বাস্তব সংখ্যা যোগ করো একটা অসমতায়, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে যোগের ধর্ম, হ্যাঁ। এটা গেটারের বেলাও সত্য, লেসের বেলাও সত্য। একইভাবে বিয়োগেরটা, হ্যাঁ, তো বিয়োগেরটা আমি আর দেখাইলাম না। আমরা হচ্ছে গুণেরটা একটু দেখি। গুণের ধর্ম, মনে করো 5 is greater than 4। এখন গুণের বেলায়
গুণের বেলায় হচ্ছে একটা কথা যে তুমি যদি একটা ধনাত্মক বাস্তব সংখ্যা গুণ করো, তাহলে দেখো কি হয়, মনে করো তুমি যে কোনো ধনাত্মক ধনাত্মক বাস্তব সংখ্যা গুণ করো, তাহলে চিহ্নের পরিবর্তন হবে না। মনে করো 3 গুণ করছো 15 আর এখানে হবে 12, পরিবর্তন হবে না। কিন্তু তুমি যদি একটা ঋণাত্মক বাস্তব সংখ্যা গুণ করো, মনে করো -2 গুণ করছো, -2 গুণ করলে দেখো এখানে হবে -10 আর এখানে হবে -8। দেখো এবার বড় কে? এবার কিন্তু এটা বড়, -8 বড়, তাই না? তার মানে গুণের বেলায় ধনাত্মক বাস্তব সংখ্যা যদি তুমি অসমতায় গুণ করো, চিহ্নের কোনো পরিবর্তন হয় না। কিন্তু একটা ঋণাত্মক, যেমন এখানে আমি -2 দিয়ে গুণ করছি এটাকে, ঋণাত্মক বাস্তব সংখ্যা দিয়ে তুমি যদি অসমতাকে গুণ করো, অসমতার সাইনটা চেঞ্জ হয়ে যাবে, গ্রেটার থাকলে লেস হয়ে যায়, লেস থাকলে গ্রেটার হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো হচ্ছে গুণের ধর্ম। এরপরে হচ্ছে ভাগের ধর্ম, অসমতার